টানা ৩ বছর ধরে লোকচক্ষুর আড়ালে ছিলেন চীনের প্রযুক্তি উদ্যোক্তা জ্যাক মা। চাউর আছে, চীন সরকারের চাপে তিনি নিজেই আত্মগোপনে চলে গিয়েছিলেন। সমালোচকদের অনেকের মতে আবার সরকারের পৃষ্ঠপোষকতাতেই তাকে অদৃশ্য করে দেওয়া হয়েছিল। সে যাই হোক, তার আড়ালে চলে যাওয়ার সময়টাতে তার প্রতিষ্ঠান আলিবাবা হারাচ্ছিল আগের জৌলুস। সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের এক বৈঠকে জ্যাক মাকে দেখা যায়। প্রযুক্তি ব্যবসার খোঁজ রাখেন যারা, তাদের আশা জ্যাক মার প্রত্যাবর্তন চীনের প্রযুক্তি দুনিয়ায় নতুন যুগে শুরু হবে। একটা সময় ছিল যখন চীনের প্রযুক্তি খাতের কথা উঠলেই প্রথমে নাম আসত জ্যাক মার। ছিলেন একজন ইংরেজি শিক্ষক। এরপর কোনো প্রযুক্তিগত অভিজ্ঞতা ছাড়াই তিনি তৈরি করেছিলেন আলিবাবার মতো বড় প্রতিষ্ঠান, একটি ছোট্ট অনলাইন মার্কেটপ্লেস যা পরে হয়ে উঠল বিশ্বের অন্যতম বৃহৎ ই কমার্স সাম্রাজ্য। ছোট্ট এক রুম থেকে শুরু করে বিশাল এক সাম্রাজ্য গড়ে তোলা, এই যেন ছিল এক রূপকথার গল্প। শুধু আলিবাবা নয়, তার হাত ধরে জন্ম নেয় ফিনটেক জায়ান্ট অ্যান্ড গ্রুপও। এছাড়াও তিনি বেশ কিছু সফল উদ্যোগ গড়ে তোলেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল ইউসি ব্রাউজার এবং লাজাদা, যা দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম জনপ্রিয় ই কমার্স প্ল্যাটফর্ম। চীনের অর্থনীতি এবং প্রযুক্তি খাতে তার প্রভাব ছিল অপরিসীম। 2020 সালে এক সম্মেলনে তিনি রাষ্ট্রীয় ব্যাংকগুলোর নীতি নিয়ে তীব্র সমালোচনা করেন। বলেন যে এদের পনশপ মেন্টালিটি রয়েছে, অর্থাৎ তারা শুধু জামানতের ভিত্তিতে ঋণ দিয়ে থাকে এবং উদ্ভাবনী ও ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্রে পিছিয়ে থাকে। আর এই বক্তব্যের জেরেই তার উপর খড়গ নেমে আসে। চীনের সরকার হঠাৎই তার বিরুদ্ধে অবস্থান নেয়। অ্যান্ড গ্রুপের $34.5 বিলিয়ন আইপিও বাতিল হয়ে যায় এবং এরপর থেকেই তিনি আড়ালেও চলে যান। তার অনুপস্থিতির মধ্যে চীনের প্রযুক্তি খাতেও বড় পরিবর্তন আসে। সরকারের কঠোর নিয়ন্ত্রণ নীতির ফলে আলিবাবা সহ অন্যান্য বড় প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ার মূল্য ধীরে ধীরে কমতে থাকে। এমনকি তার ব্যক্তিগত জীবনেও আসে পরিবর্তন। বিদেশে সময় কাটানোর পাশাপাশি শিক্ষার উপর মনোযোগ দেন তিনি। অংশ নেন জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণায়। বিশ্লেষকরা বলছেন, বৈঠকে জ্যাক মার উপস্থিতি এভরিথিং ইজ ওকে সিগন্যাল। চীনের সরকার বলতে চায় ব্যবসায়ীরা আবার ফিরে আসতে পারে, বিনিয়োগকারীরা চিন্তা না করেই টাকা ঢালতে পারে। বৈঠকে উপস্থিত অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রধানরা, বিশেষ করে হুয়াওয়ে, বিওয়াইডি এবং নতুন এআই কোম্পানিগুলোর নেতারা এটাকে সরকারের নতুন মনোভাবের প্রতিচ্ছবি হিসেবে দেখছেন। 2017 থেকে 2022 সালের মধ্যে চীনের সরকার প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর উপর যে নিয়ন্ত্রণ আরোপ করেছিল, সেটি অনেকটাই দূরে সরিয়ে দিয়েছিল বিনিয়োগকারীদের। কয়েক বিলিয়ন ডলার মূল্য কমে গিয়েছিল আলিবাবা, টেনসেন্টের মতো জায়ান্টদের। কিন্তু বর্তমানে শি জিনপিং দিতে চান নতুন বার্তা, যা হলো প্রযুক্তি খাতকে নিয়ন্ত্রণ নয়, বরং উৎসাহ দিতে হবে। তবে প্রশ্ন হচ্ছে, এটা কি দীর্ঘমেয়াদী পরিবর্তন নাকি শুধুই অর্থনৈতিক চাপ সামলানোর কৌশল? কারণ চীনের অর্থনীতি এখন বেশ চ্যালেঞ্জের মুখে। মার্কিন নিষেধাজ্ঞা, রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরিণতি এবং চীনের নিজস্ব বাজার সংকটের কারণে সরকার নতুন দৃষ্টিভঙ্গি নিয়েছে। চীনের সাম্প্রতিক ডিপসিকের নতুন এআই মডেল R1 এর সাফল্য এই পরিবর্তনের পেছনে বড় ভূমিকা রাখছে, যাকে বলা হচ্ছে চীনের স্পুতনিক মোমেন্ট। 1957 সালে সোভিয়েত ইউনিয়নের প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুতনিক 1 উৎক্ষেপণ পশ্চিমা বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তিতে এক প্রতিযোগিতার জন্ম দিয়েছিল, যা পরে স্পুতনিক মোমেন্ট নামে পরিচিতি পায়। ঠিক তেমনই ডিপসিকের উদ্ভাবন মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর প্রভাব ফেলেছে, যার ফলে চীনের বাজারে এআই ও প্রযুক্তি নিয়ে নতুন আশার সৃষ্টি হয়েছে। ডিপসিকের এই সাফল্য বোঝাচ্ছে যে চীনের প্রযুক্তি খাত পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও এগিয়ে যেতে সক্ষম। এই মডেল বিশ্বব্যাপী দ্রুত জনপ্রিয়তা পেয়েছে, যার ফলে মার্কিন প্রযুক্তি বাজারেও বড় ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। সরকারও বুঝতে পারে যে যদি দেশীয় প্রযুক্তি সংস্থাগুলোকে স্বাধীনতা না দেওয়া হয়, তবে ভবিষ্যতে বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়বে। বিশ্লেষকদের মতে জ্যাক মার ফিরে আসা একটি ইতিবাচক ইঙ্গিত, তবে পুরোপুরি আগের মতো স্বাধীনতা ফিরে আসবে কিনা তা নিয়ে এখনও রয়েছে সন্দেহ। তবে এতটুকু পরিষ্কার, প্রযুক্তি খাতকে আরেকবার উৎসাহিত করতে চাইছে বেইজিং।